নমস্কার বন্ধুরা, ভারতীয় সংবিধানের আজকের দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে। তোমরা ভারতীয় সংবিধান সম্পর্কে যদি ভালো করে বুঝতে চাও তাহলে আগের ক্লাসটাও দেখবে। এরপরে আজকে দ্বিতীয় ক্লাস চলছে। দ্বিতীয় ক্লাসে আরেকটু বেশি আমরা সংবিধান নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা পরপর বিভিন্ন সাবজেক্টের আলোচনা চলছে, সংবিধানের আলোচনাটাও। গোটা সংবিধানটা আমরা কয়েকটা ক্লাসের মধ্যে শেষ করব। ভারতের সংবিধান আজকের দ্বিতীয় ক্লাস। প্রথমেই বলে রাখি, যদি আমাদের এই রকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও দেখে কিন্তু তোমাদের প্রস্তুতি, যে কোনো পরীক্ষার প্রস্তুতি অনেকটা হয়ে যাবে। তাই জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের প্রস্তুতির প্রথম যে প্রশ্নটা সেটা হলো, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে? ভারতের সংবিধানে কয়টা তফসিল রয়েছে বর্তমানে? অপশন এ 8টি, অপশন বি 10টি, অপশন সি 12টি এবং অপশন ডি 22টি। এই যে কোশ্চেনগুলো করা হচ্ছে এগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য এগুলো অনেকটা কাজে দেবে। তো তোমরা বলো যে কটা তফসিল আছে। সঠিক উত্তর হচ্ছে 12টি। পরের প্রশ্নে আসছি। ভারতের সংবিধানের সপ্তম তফসিলের বিষয় কি? ভারতের সংবিধানের সপ্তম তফসিলের বিষয় কি? অপশন এ ভারতের সরকারি ভাষা, অপশন বি ক্ষমতার বিভাজন, অপশন সি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন ডি দলত্যাগ বিরোধী আইন। সপ্তম তফসিলের বিষয় কি? বলো, তোমরা বলো। দেখে নাও সঠিক উত্তর মিলল কিনা। সেটা হচ্ছে ক্ষমতার বিভাজন। অর্থাৎ যে তিনটে লিস্টের কথা বলা হয়েছে সেই তিনটে লিস্ট সপ্তম তফসিলে আছে। অর্থাৎ কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট বা রাজ্য তালিকা, আর হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। এইটা হচ্ছে সপ্তম তফসিলের বিষয়। পরে আসছি। বর্তমানে ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় আছে? যে আগের প্রশ্নেই ছিল সপ্তম তফসিলের বিষয়টা, যে তিনটে তালিকা আছে সেখানে কেন্দ্রীয় তালিকায় কটা বিষয় আছে? তোমরা বলো। অপশন এ 97টি, অপশন বি 66টি, অপশন সি 100টি, অপশন ডি 47টি। ভারতের সংবিধানের সপ্তম তফসিলে কতগুলো বিষয় আছে? এটার সঠিক উত্তর হচ্ছে 100টি তফসিল, 100টি বিষয় আছে। যেটা আগে কিন্তু 97টা ছিল। বর্তমানে কিন্তু এটা 100টা সাবজেক্ট সপ্তম তফসিলের মধ্যে ঢুকেছে কেন্দ্রীয় তালিকায়। ইউনিয়ন লিস্ট এটাকে আমরা বলি। পরে আসছি। ভারতের সংবিধানের 12তম তফসিল মিউনিসিপাল কর্পোরেশন কত সালে যুক্ত হয়েছে? এই যে 12টা তফসিল আছে তার মধ্যে 12তম তফসিল হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন ভারতের সংবিধানে যুক্ত হয়েছে। এটা কত সালে যুক্ত হয়েছে? 1966, 1977, 1989, 1992। কত সালে ভারতীয় সংবিধানে এই 12তম তফসিল যুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে এটা 1992 সালে। পরের প্রশ্নে আসছি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি? প্রস্তাবনা বলতে কি বোঝানো হয়েছে? এই কোশ্চেন অনেক সময় পরীক্ষায় আসে। প্রস্তাবনা মানে কি প্রিফেস, প্রস্তাবনা মানে কি ইন্ট্রোডাকশন, প্রস্তাবনা মানে কি বিগিনিং, প্রস্তাবনা মানে কি প্রুলগ। সঠিক উত্তর হচ্ছে প্রিফেস। পরের প্রশ্নে আসছি। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে? মানে কটা মৌলিক অধিকার আছে? খুব সহজ কোশ্চেন। ভারতীয় সংবিধানে যারা প্রথমবার সংবিধান পড়ছে তাদের জন্য এই কোশ্চেনটা। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস 4টি, 14টি, 6টি না 10টি? কোনটা সঠিক উত্তর বলো তোমরা। সঠিক উত্তর আমরা দেখিনি। সঠিক উত্তর হচ্ছে 6টা।
6টা মৌলিক অধিকার রয়েছে। আচ্ছা, তোমরা যারা যে ভিডিওটা দেখছো 6টা মৌলিক অধিকার কি কি তোমরা কমেন্টে লিখো, অবশ্যই লিখবে। পরের কোশ্চেনে আসছি, কোন সাংবিধানিক সংশোধনী ভোটের বয়স 21 থেকে 18 নামিয়ে আনা হয়েছে? ভারতীয় সংবিধানে ভোটদানের বয়স ছিল 21 বছর, সেটা কোন সংবিধান সংশোধনী 18 করা হয়েছে? 42তম, 73তম, না 44, না 61তম? সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হলো 61তম সংবিধান সংশোধন। এইটার উত্তর তোমরা দেবে যে 61তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল। পরের প্রশ্নে আসছি, ভারতীয় সংসদের লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত? ভারতীয় সংবিধানের লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত? সেটা হচ্ছে 545, 552, 560, 550। লোকসভা সদস্য সংখ্যা সর্বাধিক কত? এগুলো প্রাথমিক লেভেলের কোশ্চেন। এটা হচ্ছে 552 জন লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা, কিন্তু এখন বর্তমানে কিন্তু 552 জন নেই। পরের প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে সংবিধান স্বীকৃত ভাষার তালিকা রয়েছে? এই যে তফসিল প্রথমে আলোচনা করা হয়েছিল, 12টা তফসিল আছে, তার মধ্যে ভাষার কথা কোন তফসিলে বলা আছে? 8ম তফসিল, 6ষ্ঠ তফসিল, 9ম তফসিল, না 10ম তফসিল? কোন তফসিলে আছে? সঠিক উত্তর হলো এটা আছে 8ম তফসিলে ভাষার কথা। এই কোশ্চেনটার উত্তর তোমরা কমেন্টে লেখো যে বর্তমানে স্বীকৃত সরকারি ভাষার সংখ্যা কটি? এই 8ম তফসিলে কটা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? এইটা তোমরা কমেন্ট বক্সে লেখো। পরের কোশ্চেনে আসছি, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে নিহিত আছে? অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা সংবিধানের কোন অংশে আছে? পার্ট 11, পার্ট 5, পার্ট 4, না পার্ট 6? কত নম্বরে আছে, কত নম্বর পার্টে আছে? কত নম্বর পার্টে আছে? সঠিক উত্তর হচ্ছে পার্ট 4-এ আছে, নির্দেশমূলক নীতি। পরের কোশ্চেনে আসছি, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান কবে গৃহীত হয় বা হয়েছিল? সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1935, 1947, 1946, 1950? কত সালে গৃহীত হয়েছিল সংবিধান? খুব সহজ কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে 1950 সালে। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। আর এটা প্রস্তুত হয়েছিল বা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। আর মানে কার্যকরী হয়েছিল বলতে গেলে 1950 সালের 26শে জানুয়ারি। নিম্নলিখিত কোন নিয়োগ ভারতের রাষ্ট্রপতির দ্বারা করা হয় না? মানে এখানে 4টে অপশন দিয়েছি, এর মধ্যে কোনটা রাষ্ট্রপতি করে না, নিয়োগ করে না? 1 নম্বর হচ্ছে লোকসভার স্পিকার, বিমান বাহিনীর প্রধান, সেনা প্রধান, প্রধান বিচারপতি। এদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করে না? রাষ্ট্রপতি নিয়োগ করেন না, কাকে করে না? সঠিক উত্তর হচ্ছে এগুলোর মধ্যে লোকসভার স্পিকার, এটাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। এটা মানে ওই সভার মধ্যে তিনি সিলেক্টেড হন লোকসভার সদস্যদের মধ্য থেকে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন বয়স কত? সর্বোচ্চ কোনো বয়স নেই। ন্যূনতম কত বছর বয়স না হলে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না? অপশন এ 30 বছর, অপশন বি 35 বছর, অপশন সি 21 বছর, অপশন ডি হচ্ছে 18 বছর। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হলো 35 বছর।
পরের প্রশ্নে আসছি। রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যুবরণ করলে মানে কেউ মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ কত সময় কাজ করতে পারেন? রাষ্ট্রপতি যদি মারা যায় উপরাষ্ট্রপতি কতদিন রাষ্ট্রপতির দায়িত্ব পরিচালনা করবেন? অপশন এ 3 মাস, অপশন বি 12 মাস, অপশন সি 6 মাস, অপশন ডি 9 মাস। কতদিন করবেন? সঠিক উত্তর হচ্ছে 6 মাস। 6 মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন। পরের প্রশ্নে আসছি। নিম্নলিখিতগুলির মধ্যে কার ভারতের সরকারি ব্যয় অনুমোদনের চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে? কে ভারত মানে চূড়ান্ত মানে দায়িত্ব কার ওপর রয়েছে? স্পিকার, প্রধানমন্ত্রী, সংসদ, রাষ্ট্রপতি। সঠিক উত্তর হচ্ছে এটা রাষ্ট্রপতি। পরের প্রশ্নে আসছি। কে ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন বা ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে পারে? মানে কোন হাউস পারে? একটা হচ্ছে যে কোনো বিধানসভা পারে রাষ্ট্রপতিকে সরানোর জন্য তার বিরুদ্ধে ইমপিচমেন্ট, শুধুমাত্র লোকসভা পারে, শুধুমাত্র রাজ্যসভা পারে, না সংসদের যে কোনো কক্ষ পারে? সঠিক উত্তর হচ্ছে সংসদের যে কোনো কক্ষ পারে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নিযুক্ত হওয়ার সময় কে রাজ্যসভার সদস্য ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখন নিযুক্ত হয়েছিলেন তখন তিনি লোকসভা সদস্য ছিলেন না, রাজ্যসভা সদস্য ছিলেন। এরকম কে? চরণ সিং, মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম কে রাজ্যসভা সদস্য হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন? সঠিক উত্তর হলো ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরের প্রশ্ন। পরের প্রশ্নে আসছি। একটি রাজ্যের গভর্নর পদে নিয়োগের ন্যূনতম বয়স কত? একটি রাজ্যের গভর্নর পদে নিয়োগের জন্য অর্থাৎ রাজ্যপালের ন্যূনতম বয়স কত নিয়োগের জন্য? 30 বছর, 35 বছর, 21 বছর, 18 বছর। কোনটা সঠিক উত্তর বলো তোমরা গভর্নরের জন্য? সঠিক উত্তর হচ্ছে 35 বছর। রাষ্ট্রপতিও 35 বছর আর রাজ্যপালও 35 বছর ন্যূনতম বয়স। পরের প্রশ্ন। ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন? নিচে 4 জনের নাম বলা হচ্ছে। এই 4টে অপশনের মধ্যে ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই, চরণ সিং, লালকৃষ্ণ আডবাণী। এদের মধ্যে কে প্রথম উপ-প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল প্রথম উপ-প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন। একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? ভারতের সংবিধান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন তথ্য নিয়ে তৈরি হয়েছে। তাহলে একক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা। এক নাগরিকত্ব সঠিক উত্তর হলো ইংল্যান্ড। ইংল্যান্ডে হচ্ছে এক নাগরিকত্ব ধারণা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নে আসছি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য অভিশংসন বা ইমপিচমেন্ট করা যেতে পারে? অপশন এ 31, অপশন বি 41, অপশন সি 51, অপশন ডি 61। কোন ধারাতে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা যায়? আগে ইমপিচমেন্ট আনা যায় বলা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে এটা 61, 61তম ধারা অনুযায়ী। পরের প্রশ্ন। একটি জাতীয় জরুরি অবস্থা সর্বোচ্চ সময়কাল কত? জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার পর কতদিন পর্যন্ত সেটাকে বজায় রাখা যাবে?
অপশন এ 6 মাস, অপশন বি 9 মাস, অপশন সি 12 মাস, অপশন ডি 18 মাস। কতদিন সর্বোচ্চ জাতীয় জরুরি অবস্থা জারি করা যাবে? সঠিক উত্তর হলো 6 মাস। 6 মাস জাতীয় জরুরি অবস্থা রাখা যাবে। তারপরে আবার সেটাকে অনুমোদন নিয়ে বাড়াতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আমাদের ভিডিও যদি তোমাদের সাফল্যের অংশ হয়ে উঠতে পারে তাহলেই আমাদের সার্থকতা। এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য আরও একবার বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।